মুক্তা কেমন আছেন? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শিলা ভালো আছেন? হুম। শিলা, শিলাকে বলছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। তারিন কেমন আছেন? তারিন ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ভালো আছি আসসালাম। স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুকসান আপু, জি স্যার আপনার বলেন। তো সার্কুলার দিয়ে দিল, এখন অ্যাক্টিভ হইতে দিলেন হবে। তো? জি স্যার। আরও সবাই যুক্ত হোক, তারপর আমি কথা বলা শুরু করতে, ঠিক আছে? আচ্ছা, একটু অপেক্ষা করেন সবাই। রুহুল কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কুষ্টিয়াতে আছো না? না ভাই, এখন ঢাকায় শিফট করছি। নো, তুমি তো ঢাকাতে চলে আসছো। ঠিক আছে, যেহেতু সার্কুলার দিয়ে দিচ্ছে, আপনারা কেউ করবেন না, ক্লাস ক্লাস বাদ দেবেন না। রুল তো মাঝে মাঝে ক্লাস বাদ দেয়। না ভাই, এখন কন্টিনিউ করুন। কদিন হয়েছে একটু বাসাটা খোঁজা নিয়ে তো খুব ঝামেলায় ছিলাম ও আর কি। আচ্ছা আচ্ছা। ফারজানা কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, জি ভালো আছি। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নওরিন আপু কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা 2 মিনিট অপেক্ষা করি, তারপরে বাকি যারা আছে আসুক, তারপর আমরা ক্লাস শুরু করি। স্যার আপনার এই ভিডিও চ্যানেল দেখছিলাম, তো ওখানে ওই যে তামাদি আইনটা তো মানে অন্য ব্যাচের সাথে নিছেন না, ওনাদের মনে হয় রিভিশন করাইছেন সেই ভিডিও। আমরা ওটা রিভিশন নেয়, ওটা অন্য ব্যাচেরই ক্লাস। তো এখন যে ব্যাচেরই হোক, ক্লাস তো করতেছেন, তাই তো? যদি গ্যাপ জি থাকে স্যার। একটু ক্লাস করে নিলেন, রেকর্ড ক্লাস। আর আমি এরপরে ফৌজদারি কার্যবিধি ধরবো, তারপরে দেওয়ানি কার্যবিধি ধরে
আমি আবার এই তামাদি আইন আর সুনির্দিষ্ট প্রতিকার আইনে ব্যাক করব। ঠিক আছে, প্রত্যেকটা আইনেরই আমি ফুল কনসেন্ট্রেশন দিয়ে আবার শুরু করব, কয়েকবার করে রিভিশন দিব। এই যে আপনার নভেম্বরে যদি পরীক্ষা হয়, এরপরে মিনিমাম এই যে আমরা যে সিকোয়েন্স অনুযায়ী শেষ করতেছি, এইভাবে শেষ করে আরও 3বার শেষ করব আমরা, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ওয়েতে আমরা শেষ করব আরও 3বার, মানে এইভাবে শেষ করার পরে। এত কম সময় স্যার এত পারা যাবে? এইগুলো তো বড় বড়, ওই যে দেওয়ানি আর পোস্টারি, এগুলো তো বড় বড়। হ্যাঁ, পারা যাবে কি যাবে না সেটা পারা পসিবল করব তো আমি, তাই না? আমি আপনাদের দাবড়াবো, আপনারা দৌড়াবেন। দুর্বল তো আমরা, দৌড়াতে পড়ে যাবো এই জন্য এই যে সমস্যা। দৌড়াইতে গিয়ে পড়ে যাবেন বলে এখন আপনাদের আস্তে আস্তে দৌড়ায়ে দৌড়ায়ে আপনাদের অভিজ্ঞ করতেছি, আপনাদের অভিজ্ঞ করতেছি এখন। আর তখন যখন আপনারা অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনারা অনেক দৌড়াইতে পারবেন। ইনশাআল্লাহ স্যার, দেখা যাক ইনশাআল্লাহ। কতটুকু দৌড়াতে পারি, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ। আপনাদের আজকে বুধবার, তাই তো? আগামী শনিবারে আপনাদের আমি পরীক্ষা নিব তামাদি আইন অথবা সুনির্দিষ্ট প্রতিকারের যে কোনো একটার উপর। এটা হবে রিভিশন পরীক্ষা, আপনারা সেভাবে প্রস্তুতি নেবেন। আমি পরীক্ষার শিডিউল আমি দিয়ে দিব, ঠিক আছে? কারণ শুধু পড়ে রেখে দিলে তো হবে না, সেগুলো রিভিশনও দেওয়া লাগবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। রুকসানা আপু, আপনি কি সুস্থ হয়েছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ সুস্থ আছি স্যার। এখন সুস্থ আছেন, একদম ফুল কনসেন্ট্রেশন দিয়ে আপনি পড়ালেখায় ফোকাস দেন। যখন যে ধরনের সমস্যা হয় তখনই আমাকে নক করবেন, আমাকে কল দিবেন। আর পড়ালেখা রিলেটেড যে কোনো বিষয় যে কোনো সময় আমাকে তো নক দিবেন। আর নিজেকে একটু সময় দিবেন। এখন আপনারা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা পড়বেন। এখন থেকে আপনারা যারা অন্যান্য সবাই আছেন মিনিমাম 4 থেকে 5 ঘন্টা পড়বেন। একটা সময় বলতাম আপনারা 2 থেকে 3 ঘন্টা পড়েন, এখন বলতেছি 4 থেকে 5 ঘন্টা পড়বেন। সুমন, শুনতে পাচ্ছ? হ্যাঁ জি ভাই, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। সুমনের পারফরমেন্স ভালো, আশা করি ভালো করবে। বাকি যারা আছেন সবাই ভালো করবেন আপনারা। ওয়ন, কি অবস্থা ভাই? দোয়া করবেন ভাই, ইনশাআল্লাহ। ফিয়ামানিল্লাহ। আপনি স্যার আলহামদুলিল্লাহ। আমাদের লতিফ ভাই নাই, আমাদের মুমিন সোহেল ভাই নাই, মানে যারা রেগুলার ক্লাস করে তাদের 2-1জন মিসিং হইলে নোটিশ করতে হয়। লোকমান ভাই আসছেন, লোকমান ভাই ভালো আছেন? এই যে লোকমান ভাই, মুমিন সোহেল ভাই, এদের কথা বলতে বলতে ভাইরা চলে আসলো। যাক মাশাল্লাহ। সোহেল ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ওইটা আজকে পাঠানো হয়েছে, ঠিক আছে? আপনি হয়তো আগামীকালকে রিসিভ করতে পারবেন, আগামীকাল অথবা তার পরের দিন। ওকে স্যার। জি জি। আচ্ছা, আমার নোট যাদের কাছে ফটোকপি নাই, যারা আছেন এখানে যাদের কাছে ফটোকপি নাই, আপনারা ফটোকপিটা নিয়ে নেবেন। নোটটা ফটোকপি নিয়ে নেবেন। আর আমি দণ্ডবিধির যে কারেকশন করেছি আপনাদের ওই নোটে, আপনারা আমার ওই কারেকশন করা নোটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় কোথায় কারেকশন করা হয়েছে। আপনারা ওই নোটে
আমি যেভাবে লিখেছি ওইভাবে আপনারা নিজেরা একটু লিখে নেবেন, নোটও ওইভাবে একটু লিখে নেবেন। স্যার কারেকশন করার নোটটা আমরা কোথা থেকে নেব? কারেকশন করা নোট আমি পিডিএফ আকারে দিয়েছি, মানে কাম স্ক্যানার দিয়ে সুন্দর করে স্ক্যান করে আমি গ্রুপে দিয়ে দিয়েছি। আর পার্সোনালি আমি গ্রুপে অ্যানাউন্স করেছিলাম যে যার লাগবে আমাকে এসএমএস করার জন্য। আল্লাহর হস্তে একজন এসএমএস করে নাই, পরে আমি গ্রুপে দিয়ে দিয়েছি। আর এখন কি দেওয়া যাবে স্যার? জি জি আপু। এই যে ধরেন আমি তো একটু, আপনার ভাইয়া তো অসুস্থ, আসলে একটু ঝামেলা ছিলাম, সিঙ্গাপুর গেল কয়েকবার, জি জি জি। তো একটু ঝামেলা ছিলাম, তো ওই জন্য একটু খেয়াল করতে পারেন। তো আপনি আমাকে পিডিএফটা কি দিতে পারবেন আমার মেসেঞ্জারে? নোট জি, ওই যে দণ্ডবিধিটা ওটা তো নিয়েছি, আপনার নোটটা নিয়েছি। ওইটা আমি আপনি যে আমাকে correction হোয়াটসঅ্যাপে করতে। এসএমএস দিয়ে, হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে আপনাকে আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে। আপনারা যারা এখানে আছেন বা ভবিষ্যতে পরবর্তীতে যারা ক্লাস করবেন, আপনারা আইনজীবী হওয়ার পাশাপাশি আপনারা ভালো একজন মানুষ হবেন, মানবিক একজন মানুষ হবেন। আইনজীবী হওয়ার পাশাপাশি মানুষকে হেল্প করবেন, সুন্দর একটা জীবনযাপন করবেন, সেই ধরনের টেন্ডেন্সি রাখবেন। এখন আইনজীবী তো অনেক আছে, কিন্তু ভালো মানুষ এদের খুব অভাব। কোর্ট কাছারিতে ভালো মানুষের খুব নাই অভাব। স্যার, খুঁজে পাওয়া কঠিন। এই জন্য আপনারা আইনজীবী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হবেন। আমরা কোন পর্যন্ত পড়িয়েছিলাম বলেন তো একটু আমাকে, কেউ আছেন? দেখি কে মনে রেখেছে। 117 ধারা স্যার। 117 ধারা পর্যন্ত আমরা পড়িয়েছিলাম। আমি গতদিন বলেছিলাম ভাই যে 114 আপনাদের গ্যাপ আছে ভাই, 114 হ্যাঁ 113 114 133 130 আর 133 এই তিনটা ধারা আমি একসাথে আপনাদের পড়াবো আমি বলেছিলাম। তো এখন দেখেন, আপনারা 114 113 সরি 133 আর 114 খ 114 খ এই তিনটা ধারা এখন আমরা পড়ব। একই বিচারে আমি 30 ধারা বলছি, একই বিচারে একাধিক আসামি একটি অপরাধে জড়িত থাকার ক্ষেত্রে, ধরেন একই মামলায় 5 জন আসামি আছে, সেক্ষেত্রে যদি একটি অপরাধে একাধিক আসামি বা অপরাধী জড়িত থাকে, এক তাদের তাদের বিচার একসাথে করা হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে একজন নিজেকে এবং অন্যকে জড়িয়ে দোষ স্বীকার করলে সেটি প্রাসঙ্গিক অ্যাকিউজডের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। এখানে বলতেছে যে ধরেন লতিফ ভাই, সোহেল ভাই আর লোকমান ভাই এক মামলার 3 জন হলো আপনার আসামি। এখন এই লতিফ ভাই যদি আপনার কোনো বক্তব্য দিয়ে থাকে বা কোনো দোষ স্বীকার করে থাকে, নিজেকে জড়িয়ে বা নিজেকে না জড়িয়ে, ইনকালপেটরি কনফেশন আর এক্সকালপেটরি কনফেশন, এই দুটা কি কাকে বলে বুঝেন? এর আগে আমি ভালো করে বলেছিলাম, বলেন তো কেউ একজন, কে বলবেন দেখি কার মনে আছে বা কে শুনেছেন? ইনকালপেটর হলো নিজেকে জড়াইয়া স্বীকার করা অপরাধ, আর এক্সকালপেটর হলো নিজেকে ছাড়া অন্য বাদে। কোনো কথা বলা। জি জি জি, নিজেকে
এক্সকালপেটরি বলতে বোঝাচ্ছে সে নিজে বাদ থাকবে, নিজে বাদ থেকে অন্যান্য যারা যে আসামি আছে তারা আপনার দোষী, সে হলো নির্দোষ, সে ধোয়া তুলসীর পাতা, আর বাকি যারা আছে তারা হলো দোষী। আর আপনার ইনকালপেটরি কনফেশন বলতে হচ্ছে আমিও চুরি করেছি, আমার সাথে আমার বন্ধুও চুরি করেছে। আর এক্সকালপেটরি যে না আমি চুরি করি নাই, আমার বন্ধুরা চুরি করেছে। ঠিক আছে, দ্যাটস ইট। এখন নিজেকে জড়িয়ে অথবা নিজেকে না জড়িয়ে সহ আসামি অ্যাকিউজড যদি কোনো দোষ স্বীকার করে তাহলে সেটা কি করা যাবে, ব্যবহার করা যাবে। এখন যে ব্যক্তি দোষ স্বীকার করে, শুধুমাত্র যে ব্যক্তি দোষ স্বীকার করে শুধুমাত্র সেটি তার বিরুদ্ধে ব্যবহার করা যায়। এই নীতির ব্যতিক্রম হলো আপনার 30 ধারা। তাহলে যে ব্যক্তি আপনার দোষ স্বীকার করতেছে তার বিরুদ্ধেও এই ধারা ব্যবহার করা যাবে। এখন এইখানে আপনার এই সাক্ষ্যগুলো আপনার যোগ্য সাক্ষী বলা হয় না। আবার সাক্ষ্য যদি আপনার অসমর্থিত হয় তাহলে সেটা সেই সাক্ষ্য দ্বারা আপনার দণ্ডিত করা যায় না। আবার স্বতন্ত্র কোনো সাক্ষ্যও নয়, আবার বিবেচনা নিতে পারে, মানে বিবেচনায় নিতে পারে, কনসিডারেশনে নিতে পারে বিচারক। এইবার আমি মূল যে আপনার আছে ধারা আছে যেটা আপনার 114 খ এবং 133, আমরা প্রথমেই চলে যাব 133-এ। দেখেন, দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্যের বিরুদ্ধে যদি শাস্তি দেওয়া হয় তাহলে সেটি অবৈধ হবে না, শুধুমাত্র এই কারণে যে সেটি অপ্রাসঙ্গিক। এখন এই 133 ধারার ইংরেজি যে টাইটেলটা আছে এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। দেখেন, দুষ্কর্মের সহযোগী সাক্ষ্যের বিরুদ্ধে যদি শাস্তি দেওয়া হয় তাহলে সেটি অবৈধ হবে না, যদি শুধুমাত্র এই কারণে যে সেই সাক্ষ্যটা আপনার অপ্রাসঙ্গিক। এখন ইংরেজি টাইটেলটা আপনার একজন একটু পড়েন তো, ইংরেজি টাইটেলটা। সাক্ষ্য আইনের ইংরেজি টাইটেলটা একটু পড়েন। 133 দেখেন, an accomplice shall be a competent witness, মানে যোগ্য সাক্ষ্য against an accused person, and a conviction is not illegal. Conviction is not illegal because it proceed upon the uncorroborated testimony of an accomplice. যদি এই সাক্ষ্যটা যদি আপনার অসমর্থিত হয় তারপরেও সেটা অবৈধ হবে না, শাস্তি দিলে অবৈধ হবে না। তাহলে দেখেন যে দুষ্কর্মের সহযোগী এটার আপনার 33 ধারার ইংরেজিটা হচ্ছে অ্যাকম্পলিসড। আপনার একটু খাতায় লিখেন, আমি যেটা বলি খাতায় একটু লিখেন। 133 ধারার আপনার ইংরেজিটা হচ্ছে অ্যাকম্পলিসড, আর 30 ধারার ইংরেজিটা হচ্ছে কো অ্যাকিউজড। এই দুইটা আপনারা অনেক সময় গুলায় যায় যে কোনটা অ্যাকম্পলিসড আর কোনটা কো অ্যাকিউজড। আপনার 30 ধারাতে আসবে আপনার কো অ্যাকিউজড, আর 133 ধারাতে আসবে আপনার দুষ্কর্মের সহযোগী, এটা হচ্ছে অ্যাকম্পলিসড। এখন ধরেন এই শুধুমাত্র 33 ধারাতে শাস্তির কথা বলা আছে, শুধুমাত্র 133 ধারাতে শাস্তির কথা বলা আছে যে এদের অসমর্থিত, এদের এই আপনার দুষ্কর্মের সহযোগীর শাস্তি যদি আপনার অপ্রাসঙ্গিক হয় তারপরেও এদের সাক্ষ্যের উপর ভিত্তি করে যদি আপনার শাস্তি প্রদান করা হয় তাহলে সেটা অবৈধ হবে না। এখন আমরা চলে যাব 114 খতে। যদি অসমর্থনযোগ্য সাক্ষ্য থাকে তাহলে তার উপর ভিত্তি করে সাক্ষ্য দেওয়া যাবে এবং অন্যের বিষয়ে দোষ স্বীকারোক্তি দিলে সেটি যদি অন্যান্য সাক্ষ্য দ্বারা সমর্থিত না হয় তাহলে তার উপর ভিত্তি করে শাস্তি দেওয়া যাবে না। ধরেন
যে একজন ব্যক্তি আপনার আসামি ধরেন, যেমন এই রুহুল সুমনের বিরুদ্ধে বলছে যে সুমন, আমি এবং আরও দুইজন আমরা কি করেছি, ক নামের এক ব্যক্তিকে হত্যা করেছি। এই 114 ধারার খ অনুযায়ী এই রুহুলের সাক্ষ্যের আপনার সমর্থনযোগ্য সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স নাই। যখন সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স নাই তখন 114তে বলতেছে যে এটার উপর ভিত্তি করে শাস্তি দেওয়া যাবে না। এখন 133-এ বলতেছে শাস্তি যদি দেওয়া হয় অপ্রাসঙ্গিক যদি হয় সেই সাক্ষী বা সেই সাক্ষ্য, তাহলে সেটা অবৈধ হবে না। এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে 114 খ আর 133 ধারা কি পারস্পরিক সাংঘর্ষিক না, সাংঘর্ষিক কি না, তখন আপনারা কি উত্তর করবেন যে না, 114 খ আর 133 ধারা পারস্পরিক সাংঘর্ষিক না। এখন ধরেন এইখানে বলতেছে যে আপনার সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স দ্বারা সমর্থিত হইতে হবে 114 ধারাতে, আর 133-এ বলতেছে যে যদি অপ্রাসঙ্গিক যদি হয় তারপরেও শাস্তি প্রদান করলে ওই শাস্তি আপনার কি হবে না, অবৈধ হবে না, একদম ইললিগাল হবে না বলে দেওয়া আছে। এখন তাহলে আমাদের মূল ফোকাসটা আসতেছে কোন ধারাতে? মূল ফোকাস আসতেছে আপনার 133 ধারাতে। এখন এইটা এই কারণেই সাংঘর্ষিক হবে না, আর এই 133 ধারাতে শাস্তি প্রদান করা যাবে, কারণ যে কোর্ট কাছারিতে অসংখ্য মামলা আছে, যে মামলাগুলো শুধুমাত্র সাক্ষীর অভাবে নিষ্পত্তি হইতে আপনার লেট হয়। দীর্ঘদিন যাবৎ মামলা চলতেছে, 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর চলতেছে। তো এখন এই বিচারকে ত্বরান্বিত করার জন্য আপনার এই যে সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স যদি নাও থাকে, তারপর আপনার দুষ্কর্মের সহযোগীর আপনার সাক্ষ্য, এটার উপর ভিত্তি করে আপনার শাস্তি প্রদান করা যাবে। আমি কতদিন বলেছিলাম যে রাজসাক্ষী কাকে বলে, অ্যাপ্রোভার কাকে বলে। কোনো এক ব্যক্তিকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়ে সে যদি সঠিক সত্য ঘটনা প্রকাশ করে, তাহলে তাকে ওই মামলা থেকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়ে তাকে যদি তার কাছ থেকে যদি সঠিক এবং সত্য তথ্য উদ্ঘাটন করা হয় এবং যে ব্যক্তি এই সাক্ষ্য প্রদান করে তাকে বলা হয় হলো অ্যাপ্রোভার। এই আপনার এরশাদের মামলার যে আপনার এরশাদ শিকদারের মামলার আপনার রাজসাক্ষী ছিল নূরে আলম ছিল আপনার অ্যাপ্রোভার। এখন এই 3টা ধারা আপনার কম্পারেটিভলি আপনারা এক জায়গায় করে পড়বেন এবং 3টা ধারারই আপনারা ইংরেজিটা অবশ্যই মনে রাখবেন বলতে মুখস্থ করবেন। আমি কিন্তু আপনাদের ইংরেজি বেশি পড়াই না, কারণ আপনারা পরীক্ষা দিবেন বাংলায়, আপনাদের দরকার পাস করা, আপনারা হবেন আইনজীবী। আপনারা আইনজীবী হওয়ার পরে তারপরে আপনারা যদি কেউ ইংরেজি প্র্যাকটিস করতে চান, তারপরে আপনারা মনের মতো করে ইংরেজি প্র্যাকটিস করবেন। কিন্তু এখন আপনাদের বোঝার সুবিধার্থে, আপনাদের আইনজীবী বানানোর সুবিধার্থে আমি সর্বোচ্চ চেষ্টা করি যে যতটুকু সম্ভব আমি বাংলায় সুন্দর করে আপনাদের বোঝানোর জন্য, যেন আপনারা বিষয়গুলো, ঘটনাগুলো নিজের মতো করে সুন্দর করে বুঝতে পারেন। এই বুঝার পরে তারপরে যে আপনারা কি করতে পারবেন, নিজের মতো করে অ্যাপ্লাই করবেন, আইনকে প্রয়োগ করবেন। আইনকে যতক্ষণ পর্যন্ত আপনারা প্রয়োগ করতে শিখবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা
আইনের প্রকৃত ছাত্র বলে নিজেদের দাবি করতে পারবেন না। আপনারা একটা আইন শিখবেন এবং ওই আইনটা কিভাবে প্রয়োগ করা যায়, কোন ওয়েতে প্রয়োগ করা যায়, এই থিঙ্কিংটা আপনারা মাথায় নিয়ে আসবেন। একজন অ্যাডভোকেট তার ব্রেন দিয়ে সে বিভিন্ন সময় বিভিন্ন ওয়েতে চিন্তা করে থাকেন। সে শুধুমাত্র একদিকে মুভ করে চিন্তা করেন না। আর একজন আইনের ছাত্রছাত্রী যারা, আপনারা যারা, আপনাদের ব্রেনও যেন একদিকে মুভ না করে, একদিকে চিন্তা ভাবনা যেন না করে, খুবই সূক্ষ্ম ব্রেন দ্বারা আপনারা আইনকে অ্যানালাইসিস করবেন, গবেষণা করবেন, বিশ্লেষণ করবেন। একটা ধারা নিয়ে বিশ্লেষণ করবেন যে এই ধারা এই কথা বললো কেন, এই ধারা এই কথা বললো কেন, এইটা বলা হয়েছে কেন, কোনো না কোনো যুক্তি তো অবশ্যই আছে। সেই যুক্তিটা কি, এই যুক্তিটা বের করবেন। তারপরে যদি যুক্তি বের করতে না পারেন তখন আমার কাছে বলবেন, তখন আমি চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা এই যে 114 খ, 133 এবং শুধু 30 ধারা, এই 3টা ধারা আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন। এই 3টা ধারা খুবই গুরুত্বপূর্ণ, পিলি এবং লিখিত উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। পিলি এবং লিখিত উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। যেহেতু সার্কুলার দিয়ে দেছে, সেহেতু আপনাদের পড়ালেখার গতি বাড়াইতে হবে। আপনারা দিনে মিনিমাম 24 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টা এখন পড়বেন। আর পড়বেন বেশি কোনগুলো, এই আইন পার্ট এবং পিলি মাস্টার, যে কোনো একটা বই মেন টার্গেট করে আপনারা পড়তে থাকবেন। আর আরেকটা জিনিস পড়বেন, সেটা হলো আমার নোট। এই আমার নোট আপনাদের পাস করাবে। আর আইন পার্ট বা পিলি মাস্টার, ওর যে এমসিকিউগুলো আছে ওইগুলো দেখবেন, ভালো করে পড়বেন। এই 2টা জিনিস ছাড়া অন্যান্য বিষয়ে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই। আমার নোট আপনাদের পাস করাবে, এটুকু ভরসা রাখেন, বিশ্বাস রাখেন যে আমার নোট আপনাদের পাস করাবে। এবং আমার যে ক্লাসগুলো আছে খুব মনোযোগ সহকারে পড়বেন এবং ক্লাস করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আপনাদের শুধুমাত্র পিলি পাস করা টার্গেট না, আপনাদের টার্গেট লিখিত পাস করে আইনজীবী হওয়া। এবার আপনার যদি লিখিততে পাস করতে হয় তাহলে আইনগুলো শিখতে হবে। আর আইন যদি শিখতে হয় তাহলে মনোযোগ সহকারে ক্লাস করতে হবে, কারণ আপনারা যখন লিখিততে লিখবেন তখন আপনাদের ব্রেনে কি আছে এইটা কিন্তু আপনারা হাত দিয়ে লিখবেন। যেটা আপনাদের ব্রেনে আছে এই ব্রেনটা কিন্তু আপনাদের তখন হাত কথা বলবে। সো এই জন্য প্রত্যেকটা আইন খুব মনোযোগ সহকারে বুঝবেন আর পড়বেন। আর এমসিকিউ এর ক্ষেত্রে আমার যে নোটে যে প্রশ্নগুলো দেওয়া আছে, যেভাবে লেখা আছে, ওইগুলোর মধ্য থেকে আপনারা 85টার উপর আপনারা কমন পাবেন। এটুকু আমি বললাম, আপনারা কমন পাবেন, কিন্তু পড়ার মতো করে পড়বেন। কমন ঠিকই পাবেন, দেখা গেলো আপনারা পড়ে মনে রাখতে পারলেন না, এইটা কিন্তু এই দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে। সো এখন থেকেই পড়বেন এবং বুঝবেন। আপনারা পড়ালেখা বিষয়ে যতটুকু সিরিয়াস হবেন, কনসিয়াস হবেন, তত বেশি আপনারা সফলতা অর্জন করতে পারবেন। এখন দেখেন, আমি একটা কথা বলি, সেই অনেক আগে থেকে, অ্যাডমিশন থেকে, মানে 2016 সাল থেকে, যে টেনশন আপনাকে ভালো কিছু করায় বা ত্বরান্বিত করে, সেই টেনশন করা ভালো। যেই টেনশন আপনাকে ভালো কিছু করায় সেই টেনশন আপনার করা ভালো। ঠিক আছে, সুতরাং আপনারা এই যে 29 নভেম্বর 2025 সালে যে পিলি পরীক্ষা হবে, এটা নিয়ে কনসিয়াস হন এবং এই পরীক্ষা নিয়ে টেনশন করে যদি আপনারা 2 ঘন্টা বেশি পড়েন তাহলে লাভ কিন্তু আপনাদেরই হবে। আর কখনোই চিন্তা করবেন না যে আমরা পরবর্তীবার আর একটু ভালো করে পরীক্ষা দিয়ে আইনজীবী হব, এই ধরনের কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে টোটালি আনা যাবে না। ঠিক আছে, যে সময় আছে, এনাফ সময় আছে, এই সময়ের মধ্যে আপনারা
আইনজীবী হওয়ার জন্য পিলি পাস করার জন্য যথেষ্ট সময় শুধুমাত্র সঠিক গাইডলাইন, সঠিক পদ্ধতি এবং সঠিক ওয়েতে আপনারা পড়তে হবে। আমি আপনাদের আগেও বলেছি, আমার পারমিশন ছাড়া আপনারা অন্য কোনো বই টাচ করবেন না, অন্য কোনো বই পড়বেন না। আপনাদের যদি পড়তে মন চাই যে আপনারা আরও একটু বেশি পড়বেন বা আরও একটা বই পড়বেন, তখন আমার কাছে একটু শুনে নেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। কারণ আপনারা ভুল পথে থাকলে বা আপনারা যদি ভুল গাইডলাইন ফলো করেন, একাধিক বই পড়া, অতিরিক্ত পড়া, এটাও কিন্তু আপনার ফেল করার একটা অন্যতম কারণ। আপনার কি মনে হয় আইন পাঠ থেকে আপনার 90টা প্রশ্ন কমন আসবে না? পিলি মাস্টার থেকে 90টা প্রশ্ন কমন আসবে না? অবশ্যই 2টা বই থেকেই কমন আসবে। এবার আপনি আইন পাঠও পড়লেন, পিলি মাস্টারও পড়লেন, আবার অন্য একটা বইও পড়লেন, কোনোটাই ভালো করে পড়া হইল না, দেখা গেল যে আপনি একটাও ভালো করে পারলেন না, তখন কি হবে? তখন লিটারালি আপনার রেজাল্ট ফেল আসবে। সো যে কোনো একটা বই টার্গেট করে খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। ঠিক আছে, এবার আমরা চলে যাব 118 ধারাতে। 118 ধারাটা খুবই ইন্টারেস্টিং, যে এখানে কে কে সাক্ষ্য প্রদান করতে পারে, সাক্ষীর যোগ্যতা। অনেক সময় আপনারা ওই যে যারা কোর্টে যান, মামলা মোকদ্দমা করেন, ক্লায়েন্টকে বলেন না যে 4 জন সাক্ষী লাগবে, 5 জন সাক্ষী লাগবে কমপক্ষে। এইটা কোনো বিষয় নয়। বিষয় হলো যে 134 ধারা অনুযায়ী সাক্ষীর সংখ্যা। 134 ধারাতে বলতেছে যে কোনো মামলার কোনো ঘটনা প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। নির্দিষ্ট সংখ্যক কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। নাম্বার ইজ নট এ ফ্যাক্ট, ফ্যাক্ট ইজ দ্যাট যে আপনার ওই সাক্ষ্যটার মেরিট ইজ দ্য ফ্যাক্ট। যদি একজন সাক্ষী হয়, সেই সাক্ষীটা যদি মেরিটফুল হয়, তাহলে ওই সাক্ষীর উপর ভিত্তি করে শাস্তি প্রদান করা যায় বা রায় ঘোষণা করা যায়। ঠিক আছে, এইটা করলে সেটা আপনার অবৈধ হবে না। তাহলে 134 ধারাতে বলতেছে যে সাক্ষীর সংখ্যা, এই সংখ্যা আপনার কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, সর্বনিম্ন আপনি একজন সাক্ষী দিয়েও মামলা প্রমাণ করতে পারবেন। আর এখানের মূল একটা বক্তব্য যে সাক্ষীটা বা যারা সাক্ষী দিবেন তাদের সংখ্যা কোনো গুরুত্ব বহন করে না, গুরুত্ব বহন করে যে তারা কতটুকু মেরিটফুল সাক্ষ্য প্রদান করতেছে। এইবার চলে যান 118 ধারাতে, যে কারা সাক্ষী প্রদান করতে পারে। এইখানে আপনার বিভিন্ন রকমের কথা ঘুরায় পেঁচায় বলা আছে। আমি শুধু আপনাদের 2টা লাইন বলবো, এই 2টা লাইন আপনারা মনে রাখবেন। 1 নম্বর লাইন হচ্ছে যে কোনো ব্যক্তি, 1 নম্বর হচ্ছে যে কোনো ব্যক্তি যে প্রশ্ন বুঝতে পারে এবং প্রশ্ন বুঝে উত্তর প্রদান করতে পারে, এই জ্ঞান বুদ্ধি সম্পন্ন যে কোনো ব্যক্তি কি করতে পারে? সাক্ষ্য প্রদান করতে পারে। সেটা আপনার ছোট বাচ্চা হইতে পারে, 90 বছরের বৃদ্ধ হইতে পারে, ঠিক আছে, আবার কানা খুরা, বারবারে আপনার বুবা, একজন চোখে দেখে না, এইগুলো কোনো আপনার ডিসকোয়ালিটি না। সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে এইগুলো কোনো ডিসকোয়ালিটি না। এখন তাহলে সে যদি একদম আপনার ধরেন যে 3 বছরের শিশুও যদি হয়, সে যদি আপনার প্রশ্ন বুঝতে পারে, সে যদি প্রশ্ন বুঝে উত্তর প্রদান করতে পারে, তাহলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য। আবার যদি কোনো পাগল ব্যক্তিও যদি প্রশ্ন বুঝতে পারে, প্রশ্ন বুঝে উত্তর প্রদান করতে পারে এবং সেই বোধগম্য বা সেই বোধগম্যতা যদি থাকে, তাহলে তার সাক্ষ্য গ্রহণযোগ্য। তাহলে আপনার সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে কি না, এর মূল কথা হচ্ছে যে যেই ব্যক্তি সাক্ষ্য প্রদান করবেন সেই ব্যক্তি ওই প্রশ্ন বুঝতে পারে কি না, আর ওই প্রশ্ন বুঝে সেই ব্যক্তি উত্তর প্রদান করতে পারে কি না, এই বোধগম্যটা যদি তার থাকে, তাহলে সেই যোগ্য সাক্ষী। বুঝতে পেরেছেন?
আপনারা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাই। জি স্যার। কারো প্রশ্ন আছে? এখন দেখেন, কোনো ব্যক্তির অল্প বয়স্কতা, অধিক বয়স্কতা, মানসিক ব্যাধি, অন্য কোনো অসুস্থতার কারণে যদি সে প্রশ্ন বুঝতে বা যৌক্তিক উত্তর দিতে না পারে বা অক্ষম হয়, তাহলে সে অযোগ্য সাক্ষী। তবে যদি সে আপনার এই যে অল্প বয়স্ক ব্যক্তি, অধিক বয়স্ক ব্যক্তি, আবার মানসিক ব্যাধি সম্পন্ন ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি যদি প্রশ্ন বুঝতে পারে এবং প্রশ্ন বুঝে উত্তর করতে পারে, তাহলে তার সে যোগ্য সাক্ষী হবেন। এখন ধরেন, একই সাথে যদি কোনো ব্যক্তি আপনার চোখে দেখে না, 2 নম্বর আপনার মানে কানে শোনে না, 3 নম্বর কথা বলতে পারে না, মানে কানা বধির, একসাথে আপনার কালা, কালা বলতে আপনার যেটা আপনার ওই যে কানে শোনে না, আর একটা হলো বধির, আপনার কথা বলতে পারে না, আরেকটা অন্ধ। এই ব্যক্তি আপনার যোগ্য সাক্ষী না, এই ব্যক্তি সাক্ষ্য প্রদান করতে পারে না। ঠিক আছে? একাধারে যদি কোনো ব্যক্তি চোখে দেখে না, কানে শোনে না এবং কথা বলতে পারে না, সেই ব্যক্তি কি করতে পারবে না? সাক্ষ্য প্রদান করতে পারবে না। এটা হলো আপনার একটু ব্যতিক্রম, জাস্ট এটা মনে রাখবেন, এটা দিয়ে আপনার প্রশ্ন আসবে। তাহলে তারিন বলেন তো, কে সাক্ষ্য প্রদান করতে পারে? তারিন কি শুনতে পাচ্ছেন? যে প্রশ্ন বুঝতে পারে এবং তার উত্তর করতে পারে সে সাক্ষ্য প্রদান করতে পারে। জি, থ্যাংক ইউ ফারজানা আপু। আমি যাকে প্রশ্ন জিজ্ঞাসা করব সে উত্তর দিবেন, ঠিক আছে? কারণ ক্লাসে আমি মনে করছি সবার উদ্দেশ্যে বলছেন। হ্যাঁ, সবার উদ্দেশ্যে, কারণ ক্লাসে সকলের আপনার কনসিয়াসনেস নিয়ে আসা এবং কনসিয়াস থাকা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ক্লাসে যতজন স্টুডেন্ট আছে তাদের একবার না একবার তাদেরকে আমি স্মরণ করার এবং তাদের সবাইকেই চেষ্টা করি যে একবার না একবার তাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, একবার স্মরণ করি, যেন তারা একটু কনসিয়াস থাকে, ক্লাসের প্রতি সতর্ক থাকুক এবং পড়ালেখার প্রতি যেন তারা একটু অ্যাক্টিভ থাকে। আচ্ছা, এই যে ধরেন আমরা পরবর্তীতে চলে যাব, এই যে 118 নম্বর ধারার ইংরেজি টাইটেল হচ্ছে হু মে টেস্টিফাই। আমাদের সেশনটা এখনই শেষ হয়ে যাবে, আমরা পরবর্তী সেশনে মানে এখনই আমি লিঙ্ক দিচ্ছি, তখন আপনার 119 ধারা থেকে শুরু করব। সো আপনারা খুব দ্রুত চলে আসবেন, ঠিক আছে? এখনই আমি এটা কেটে দিচ্ছি, ঠিক আছে? আর যে 1 মিনিট মতো টাইম আছে আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে লিঙ্ক দিচ্ছি, আপনারা দ্রুত আসবেন।